আমি ডক্টর সুদীপ্ত চ্যাটার্জি, কনসালটেন্ট সার্জন, ডিপার্টমেন্ট অফ সার্জারি, মিদনাপুর মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে আমি যে টপিকটা নিয়ে বলতে চাইছি সেটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা সংক্ষেপে জিইআরডি। এটা এখন খুবই শোনা যায় অনেকেরই। দেখতে গেলে প্রত্যেক 5 জন লোকের মধ্যে একজন লোকের এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্সে ভুগছে, অথচ শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই মেডিকেল এন্টিটি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে এই কনসেপ্টটাই সেরকম ভাবে আসেনি। এই যে জিনিসটা এখন দিনে দিনে বেড়ে যাচ্ছে, এর কিছু কিছু কারণ আছে। জিনিসটা কি আগে একটু বলি। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স মানে এখানে স্টমাক আর ইসোফেগাসের যে জাংশনটা রয়েছে, ইসোফেগাস হচ্ছে আমাদের গ্রাসনালী আর স্টমাক হচ্ছে আমাদের পাকস্থলী, এই দুটোর যে মিটিং পয়েন্ট সেটাকে আমরা বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন। এই জাংশনে একটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার থাকে। এই স্ফিংটারের কাজটা অনেকটা ভালভের মতো। এর কাজ হচ্ছে যখন খাবারটা নামে তখন এটা খুলে যায়, আবার যখন খাবারটা স্টমাকে ঢুকে যায় এটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ এর কাজ হচ্ছে যে স্টমাকের যে কন্টেন্টটা রয়েছে সেই খাবারটা কিছুতেই ওপরে উঠতে পারবে না, এটাই এর কাজ। এখন এই ভালভের যদি কোনো ডিফেক্ট হয় তখন পেশেন্টের সিমটম হতে পারে, অর্থাৎ খাবারগুলো তখন উপরের দিকে ওঠার একটা প্রবণতা থাকে। তো এই যে জিনিসটা, এটাকেই বলি আমরা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। এবারে কারা মেনলি এফেক্টেড হতে পারে সেটা একটু আমরা বলি। এখন এই মডার্ন ডেতে আমাদের মধ্যে দেখা যায় জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা প্রচন্ড বেশি। তৈলাক্ত খাবার, ভাজা ভুজি, মশলাদার খাবার এগুলো যেমন বেশি আছে, সেরকম আমাদের আনহেলদি লাইফস্টাইলও একটা মেজর কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনের যে স্ট্রেস, আমাদের যে বার্ন আউট, এইটাই কিন্তু অনেক পেশেন্ট রিফ্লাক্সের সমস্যায় ভোগেন। এছাড়া অনিয়মিত খাওয়া দাওয়ার অভ্যেস এইগুলোও কিন্তু অন্যতম। এই যেমন ধরুন, সকালবেলায় উঠে খালি পেটে আগে অনেকে আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে এই প্রবণতা আছে, 1 কাপ চা খেয়ে নিলাম, কিন্তু এটা আদৌ কোনো স্বাস্থ্যকর কিনা এটা আমরা ভেবে দেখি না। আজকে আমি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিয়ে বলবো, তার সংক্ষেপে তার ট্রিটমেন্ট, এবং আমরা দৈনন্দিন জীবনে যে এটাকে কিভাবে প্রিভেন্ট করব বিভিন্ন উপায়ে, কিছু ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, এবং বাড়িতে বসে আমরা কিছু সুস্থ জীবনযাত্রা, যেমন সুস্থ লাইফস্টাইল অ্যাডপ্ট করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এই যোগা, বিভিন্ন ধরনের রিল্যাক্সিং এক্সারসাইজ যেগুলো রয়েছে, এগুলো আমরা একটু ব্রিফলি বলবো। তো এই যে আনহেলদি লাইফস্টাইল গুলোর ব্যাপারে বলছি, অনিয়মিত খাদ্যাভ্যাসের ব্যাপারে বলছি, একটা তো বললাম সকালবেলায় উঠেই খালি পেটে 1 কাপ চা খেয়ে নিই। কোথাও একটু ঘুরতে বেরোলাম বিকেল বেলায় বা সন্ধ্যেবেলায়, একটু কোনো স্ট্রিট ফুড, কোনো জাঙ্ক ফুড, কোনো রেস্টুরেন্টে ঢুকে খেয়ে নিলাম। এবারে সেইটা কতটা স্বাস্থ্যকর আমরা ভেবে দেখছি না। অনিয়ন্ত্রিত মাত্রায় আমরা অনেক সময় চা কফি খেতে থাকি। অনেকের মধ্যে অ্যাডিকশন থাকে সেই সমস্ত নেশার জিনিসগুলো, যেমন অ্যালকোহল, স্মোকিং, কেউ অত্যধিক পরিমাণে চকলেট খান, কেউ পিপারমেন্ট জাতীয় জিনিস অনবরত খেতে থাকেন। এই সমস্তগুলোই এই লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা রয়েছে, মানে যার কাজটা ওই ভালভের মতো, ওই ভালভটার কাজটাকে কিন্তু কমাতে থাকে। ওই ভালভটা কিন্তু অনেকটাই রিল্যাক্স হতে শুরু করে। রিল্যাক্স হলে এর যে মেন কাজটা, অর্থাৎ খাবারটাকে নিচের দিকে রাখা, উপরের দিকে উঠতে প্রিভেন্ট করা, সেই সিমটম গুলো তখন আসতে শুরু করে। অতএব আমি এই বিষয়গুলো আসবো আস্তে আস্তে। তার আগে একটু কি কি অসুবিধা হতে পারে, উপসর্গ হতে পারে, সেইটা আমি একটু বলে নিই। এর মোটামুটি কিছু টিপিক্যাল সিমটমস আছে, কিছু অ্যাটিপিক্যাল সিমটমস আছে। টিপিক্যাল সিমটমস গুলো 3টে। একটা হচ্ছে হার্ড বার্ন, অর্থাৎ আমাদের এই স্টমাকের ওপরের পোর্শন থেকে গলার দিকটা, বুকের দিক, গলার দিক, এগুলো জ্বলতে থাকে। মনে হচ্ছে যেন খাবারের মধ্যে অ্যাসিডিটি আমাদের উপরের দিকে উঠে আমাদের গ্রাসনালীটাকে জ্বালিয়ে দিচ্ছে। একটা ডিসকমফর্ট, একটা বুকের মাঝখানটায় ডিসকমফর্ট। অনেকে ভাবতে থাকেন এইগুলো যে আমার হয়তো হার্টের কোনো প্রবলেম হচ্ছে, আমার হয়তো হার্টের পেন হচ্ছে। এটা কিন্তু আদৌ এটা অ্যাঞ্জাইনা বা হার্ট পেন নয়। এগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় স্টাডি করলে যে মেন যে আন্ডারলাইং কজটা সেটা কিন্তু রিফ্লাক্স সিমটম। তো এটা গেল নাম্বার ওয়ান, হার্ড ওয়ান। এবারে নাম্বার টু হচ্ছে রিগার্জিটেশন। রিগার্জিটেশনটা কি? এফর্টলেসলি খাবারটা উপরের দিকে উঠতে থাকে। আপনি শুয়ে পড়লেন, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখলেন খাবারগুলো সব উপরের দিকে উঠতে শুরু করেছে। এমনকি মুখের মধ্যেও খাবারের অংশ এসে আপনি ফিল করতে পাচ্ছেন উঠে আসছে।
তো এগুলা খুব ট্রাবলসাম এবং খুব বিরক্তিকর সিমটম। অনেকেই ভুগে থাকেন হয়তো। মনে করতে পারবেন এক এক দিন হয়তো বিয়ে বাড়ি খেয়ে এসছেন, তাতে অনেক রকম ভাজা ভুজি এই সমস্ত খেয়ে এসছেন রেস্টুরেন্ট থেকে। সে খাবারগুলো রাত্রে শোয়ার সঙ্গে সঙ্গেই উপরের দিকে উঠে আসতে শুরু করলো, যেটা হচ্ছে রিয়াজিটেশন। আর নাম্বার তিন হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিসফ্যাজিয়া, অর্থাৎ গিলতে কষ্ট, মনে হচ্ছে একটা কিছু যেন আটকে আছে, গিলতে কষ্ট। এছাড়াও কিছু কিছু অ্যাটিপিক্যাল সিমটম আছে, যেরকম আহ, কাশি। কোনো কারণে কাশি হচ্ছে, বোঝা যাচ্ছে না, অথচ আহ, আমরা ভেবে নিচ্ছি আমাদের একটা চেস্ট ইনফেকশন হয়েছে বা গলায় ফ্যারিঞ্জাইটিস হয়েছে, কিন্তু আদৌ দেখা গেল যে কোনো ইনফেকশন গলায় হয়নি। কারণটা হচ্ছে রিফ্লাক্স ডিজিজ। এখানে একটা অ্যাটিপিক্যাল সিমটমের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে অ্যাজমা, হঠাৎ হঠাৎ শ্বাসকষ্ট। হ্যাঁ, এই জিনিসগুলো হয়তো দেখা গেল, কিন্তু সেটা অ্যাজমার জন্য হচ্ছে না আদৌ। সেটা অনেক সময় দেখা যাচ্ছে এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সের জন্য হচ্ছে। গলার আওয়াজ অনেক সময় চেঞ্জ হয়ে যায়। বেশি দিন ধরে যদি এই রিফ্লাক্স সিমটম চলতে থাকে, তাহলে হোয়ার্সনেস চলে আসতে পারে, গলা একটু খ্যাসখ্যাসে হয়ে যেতে পারে। আর যদি বেশি রিগার্জিটেশন হতে থাকে, এই খাবারের অংশ অ্যাসপিরেট করে লাংসের মধ্যে গিয়ে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। তো আমাদের মোটামুটি সিমটম গুলো এই। এছাড়া কিছু কিছু ইনভেস্টিগেশন আছে, সেই ইনভেস্টিগেশন গুলো আমাদের নিয়ম সময় মতো করতে হবে। যেমন এই সিমটম দেখা গেল, আমাদের অন্য কিছু প্রবলেম আছে নাকি। বেশ কিছু ডাইজেস্টিভ প্রবলেমে এই কমন সিমটম গুলো থাকে। তো তার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফি করা ছাড়াও এই রিফ্লাক্সটাকে ডকুমেন্টেশনের জন্য একটা আপার জিআই এন্ডোস্কোপি লাগবে। এবারে অনেক সময় এগুলো সার্জারি প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে ওই 24 আওয়ার পিএইচ স্টাডি করতে হয়, ম্যানোমেট্রি করতে হয়, ইম্পিডেন্স স্টাডি করতে হয়। তো সেইগুলো আমাদের সময় মতো করতে হবে, এবং ডাক্তারি কনসালটেশন নিয়েই করতে হবে। আপনাকে একজন স্পেশালিস্ট ডক্টর, কোয়ালিফাইড ডক্টর এ ব্যাপারে গাইডেন্স করে দেবেন। আপনাকে যেটুকু বলার, যে এখানে আপনাকে কিছু হেলদি ডায়েটারি লাইফস্টাইল অ্যাডপ্ট করতে হবে। লাইফস্টাইল, ডায়েট, এই মডিফিকেশন গুলোর পাশাপাশি আপনার গুড লাইফস্টাইলের জন্য একটা যোগা, প্রাণায়াম, ব্রিদিং এক্সারসাইজ এইগুলো করতে হবে। মেডিসিন আছে অনেক রকমের, সেগুলো উম, আমরা প্রেসক্রাইব করি পেশেন্টের সিমটম অনুযায়ী। কিছু পিপিআই আছে, পিপিআই এর মধ্যে এসোমেপ্রাজোল বিশেষ করে উল্লেখযোগ্য। এটা লং অ্যাক্টিং, সেই জন্য এটা আমরা প্রেসক্রাইব করে থাকি প্রায়। অনেক সময় ডাবল ডোজ প্রয়োজন হয়। আনকমপ্লিকেটেড জিইআরডি গুলো মেডিসিন আর এই ডায়েটারি লাইফস্টাইল করলে মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে 3 মাসের মধ্যে রেসপন্স পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রেই কিন্তু এটা মনে রাখতে হবে যে এই মেডিসিন এবং লাইফস্টাইল, ডায়েট, এই মেনটেন গুলো আপনাকে লাইফ লংও করতে হতে পারে, কারণ এই সিমটম গুলো ওষুধ বন্ধ করলে অনেক সময় রিল্যাপস করে আসে। তো ভালো থাকতে গেলে এই সুস্থ জীবনযাত্রা, একটি ঠিকঠাক খাবার বেছে নেওয়া, ঠিক সময় খাওয়া, এগুলোর পাশাপাশি মেডিসিন অনেক সময় লাইফ লং কন্টিনিউ করতে হয়। আর 20 to 30% ক্ষেত্রে যেগুলোতে পারসিস্টেন্ট বা প্রোগ্রেসিভ ডিজিজ থাকে, বা ইয়ঙ্গার পেশেন্ট যারা লাইফ লং ওষুধ খেতে ইন্টারেস্টেড নয়, তাদের অনেককে আমরা সার্জারির অ্যাডভাইস দিয়ে থাকি। তবে এই সার্জারি গুলো সব জায়গায় হয় না। একটু এগুলো যদি প্রয়োজন হয় হাই ভলিউম সেন্টারে করাই ভালো, এবং এক্সপার্ট কারোর ওপিনিয়ন দেখে, স্পেশালিস্ট কারো ওপিনিয়ন নিয়ে তবেই করতে যাওয়া ভালো। অ্যান্টি রিফ্লাক্স সার্জারি কিছু কিছু আছে, নিসেন ফান্ডোপ্লাইকেশন, টুপে ফান্ডোপ্লাইকেশন। এছাড়া এখন রিসেন্টলি লিংস প্রসিডিওর আছে, যেটা কিন্তু খুব পপুলার হচ্ছে আস্তে আস্তে অনেকের মধ্যেই। এটাতে ওই টাইটেনিয়াম ম্যাগনেটাইজ যে টাইটেনিয়াম বিডস আছে, সেই তার একটা রিং ওই লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটারে প্লেস করে দেওয়া হয় সার্জারি করে, সেটার জন্য ওইখানে কন্ট্রাকশনটা মেনটেন করে। অর্থাৎ যে কোনো ভাবে আমাদের এই ওষুধপত্র, ব্যায়াম, প্রাণায়াম, যোগা এগুলো করে আর লাইফস্টাইল মেনটেন করে একটাই কাজ করতে হবে, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের হাই প্রেসার জোনটাকে মেনটেন করা। এটাকে কোনোভাবে যাতে ল্যাক্স না হয় এবং রিফ্লাক্স গুলো না হয়। তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে যে রিফ্লাক্স হলে আমার অসুবিধা কি। রিফ্লাক্স হলে অসুবিধা অনেক রকম, এগুলো কমপ্লিকেশন হতে পারে, রিফ্লাক্স ইসোফেজাইটিস হতে পারে, স্ট্রিকচার হতে পারে, ব্যারেটস ইসোফেগাস হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা বেশি দিন ধরে স্থায়ী হলে ব্যারেট ইসোফেগাস থেকে পরবর্তীকালে ক্যান্সারের দিকেও যেতে পারে। তো চলুন আমরা আস্তে আস্তে দেখে নিই যে আপনার সুস্থ লাইফস্টাইলের জন্য কি কি করা দরকার। প্রথমত, এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্সটা দেখা যায় যারা একটু স্থূলকায়, মোটাসোটা, তাদের মধ্যে বেশি হয়। তো ফার্স্টে আপনাকে ওবেসিটিটা কন্ট্রোল করতে হবে।
তার জন্যে আহ, পরিমিত আহার প্রয়োজন, সঠিক আহার প্রয়োজন। যেই সমস্ত হাই ক্যালোরি খাবার আছে সেগুলো খাবেন না। আপনার খাবারের টাইমটা নির্দিষ্ট করুন, একটা সঠিক সময় খাওয়া অভ্যেস করুন। সকালবেলায় টিফিন করতে আপনি হয়তো 11টা করে দিচ্ছেন, এটা খুব বাজে অভ্যেস। ব্রেকফাস্টটা আপনাকে টাইমে করতেই হবে, এবং ব্রেকফাস্টটা আপনাকে মেজরিটি খাবারটা, নিউট্রিশাস খাবারটা চেষ্টা করবেন সকালে ব্রেকফাস্টের সময় করে নেওয়ার। বরঞ্চ দুপুরে আর রাত্রে খাবারের পরিমাণ আপনি নিয়ন্ত্রিত করুন। দুপুরে আর রাত্রে খাওয়ার পরে কমপক্ষে 2 ঘন্টা আপনি শুতে যাবেন না। আপনি কাজ করছেন, হাঁটাহাঁটি করছেন, বসছেন, পেপার পড়ছেন, কি কিছু করছেন, কিন্তু শুতে যাবেন না। সেই জন্য রাত্রের যে খাবারটা আপনি খেলেন শুতে গেলেন, দুপুরের খাবারটা খেলেন শুতে গেলেন, এইভাবে করলে হবে না। আপনাকে খাবারটা এমন সময় করে নিতে হবে যাতে আপনি 1.5 থেকে 2 ঘন্টা মিনিমাম শুতে যাওয়ার আগে টাইম পাচ্ছেন, না হলে কিন্তু রিফ্লাক্স কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হবে। রাত্রে শোয়ার সময় চেষ্টা করবেন দুটো বালিশ দিয়ে মাথাটাকে উঁচু করে রেখে শুতে যাওয়ার। তাহলে টাইমিং অফ ফুড, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন টাইমে খাচ্ছেন। আর বিঞ্জ ইটিং, অর্থাৎ একসঙ্গে বেশি খাওয়া আপনার চলবে না। যদি ধরুন আপনার পাকস্থলীতে 16 আনা জায়গা আছে, আপনি 12 আনা ভর্তি করুন, 4 আনা জায়গা খুলে রেখে দিন, ছেড়ে দিন, ওটা নিয়ে আপনাকে কিছু করতে হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, এই যে জাঙ্ক ফুড গুলো রয়েছে, ফাস্ট ফুড গুলো রয়েছে, ভাজা ভুজি মশলাদার খাবার, অতিরিক্ত মাত্রায় তৈলাক্ত খাবার, তারপরে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা এই সমস্ত স্ট্রিট ফুডে যে ধরনের খাবার পরিবেশন করা হয় বেশিরভাগই অত্যন্ত আনহাইজেনিক এবং তৈলাক্ত। এগুলো রিফ্লাক্স করেই, এবং এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করাই ভালো। অ্যাডিকশন থাকলে সেই অ্যাডিকশন গুলোকে আপনি আগে ঝেড়ে ফেলার চেষ্টা করুন। মদ্যপান বন্ধ করতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে, ঘন ঘন চা কফি খাওয়া ছাড়তে হবে, পিপারমিন্ট জাতীয় জিনিস খাওয়া এগুলো ছাড়তে হবে। এগুলো লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে কিন্তু ল্যাক্স করতে থাকে আস্তে আস্তে। আর দ্বিতীয় কথায়, এবারে আসল জায়গাটায় আসি আমরা, যেটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট আর এই ওবেসিটি কন্ট্রোল। এগুলো দুটোতেই হচ্ছে আপনার বিভিন্ন রকম কিছু আমাদের প্রাচীন ভারতের যোগিক মেজার্স বা যোগা, প্রাণায়াম, ব্রিদিং এক্সারসাইজ এগুলো রয়েছে। দৈনন্দিন জীবনে স্ট্রেস বার্ন আউটের কথা একটু আগে বললাম। এই জিনিসটা আপনাকে, এই চাণক্যর একটি কথা আছে যে মানুষকে দুটো জিনিস পোড়ায়, একটা হচ্ছে চিন্তা আর একটা হচ্ছে চিতা। তো এই চিন্তা থেকে মুক্তি পেতে গেলে, অর্থাৎ স্ট্রেসটাকে রিডাকশন করতে গেলে, আমাদের অ্যানসেন্ট ইন্ডিয়ার অনেক মেজার আছে যেগুলো এখনকার দিনে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ আমাদের জীবনে এখন স্ট্রেস ভীষণভাবে জড়িয়ে আছে। আপনি স্ট্রেস কন্ট্রোল বা রিল্যাক্সেশন টেকনিকের মধ্যে যোগ নিদ্রা আছে, যোগ নিদ্রার অভ্যাস করতে পারেন, অথবা ভ্রমরী প্রাণায়াম যে পদ্ধতিটি আছে এটি অত্যন্ত উপকারী। এইটি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এই যে নামগুলো আমি এখন বলবো, এর প্রত্যেকটি প্রসিডিওর কিন্তু আপনি ইউটিউব জাতীয় কিছুতে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন সার্চ করলে। তবে আমি একটা জিনিস বলবো, এই আসন ব্যায়াম বা এই রিল্যাক্সেশন টেকনিক, ব্রিদিং এক্সারসাইজ যাই করুন না কেন, কোনো যোগার ইনস্ট্রাক্টরের মাধ্যমে আপনাকে করতে হবে, তার গাইডেন্সে করাটাই ভালো। যেমন ট্রিটমেন্টটা আপনি একজন স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ নিয়ে করছেন, কিন্তু ঠিক সেরকমই এই যোগা, প্রাণায়াম, এই এক্সারসাইজ বা কোনো আসন, এগুলো যোগার কোনো ইনস্ট্রাক্টরের কাছে আপনার ট্রেনিং নেওয়া ভালো। ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনি দেখে নিতে পারেন, সেই অনুযায়ী বাড়িতে প্র্যাকটিসও করতে পারেন। তো এই ভ্রমরী প্রাণায়াম আর যোগ নিদ্রা, এইগুলোতে কিন্তু মন খুব ভালো কাম অ্যান্ড কোয়াইট থাকে, স্ট্রেস অনেকটাই কমে, এটা প্রুভেন। দ্বিতীয় হচ্ছে, কিছু কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, যেমন ধরুন অনুলোম বিলোম আছে, কপালভাতি আছে, অগ্নিসার ক্রিয়া আছে। তো এগুলো আপনাকে একটু দেখে নিতে হবে এবং সেই অনুযায়ী করতে হবে। মনে রাখতে হবে, সমস্ত ব্রিদিং এক্সারসাইজ বা আসন কিন্তু সব লোকেদের জন্য নয়। যেমন এই অগ্নিসার ক্রিয়া, যাদের হার্টের প্রবলেম আছে বা যাদের হাই প্রেশার আছে তাদের কিন্তু করতে নেই। ফলে ক্যাটেগরাইজ করে দিতে হবে যে কে কোন ব্যায়াম বা আসন করবেন বা কোন এক্সারসাইজটা করতে পারেন। আর কপালভাতি আছে, আর অনুলোম বিলোম খুব সিম্পল, এগুলো আপনি বাড়িতে করতেই পারেন। এছাড়া কিছু কিছু টেকনিক আছে যেগুলো হচ্ছে
মাসেল টোনকে ইনক্রিজ করে, আমাদের স্থূলত্বকে আহ, কমাতে সাহায্য করে। আর এই এক্সারসাইজ গুলো নিয়মিত, এই আসনগুলো করলে আমাদের যে ডায়াফ্রাম রয়েছে, যার মধ্যে দিয়ে গ্রাসনালীটা পেটের মধ্যে এসে স্টমাকে পরিণত হয়, তো ওর মধ্যে একটা আছে ইসোফেজিয়াল ওপেনিং। হ্যাঁ, তো সেই ইসোফেজিয়াল ওপেনিং এর কাছে একটু স্ট্রেনদেনিং হয়, দেখা গেছে ডায়াফ্রামাটিক স্ট্রেনদেনিং, মাসল স্ট্রেনদেনিং আমাদের এই রিফ্লাক্স সিমটমকে অনেকটাই কমাতে সাহায্য করে, আমাদের ডাইজেশনটাকে ইমপ্রুভ করে, হাইপার অ্যাসিডিটিকে কমায়। তো এইগুলো কিছু কিছু আছে যেগুলো খুব সিম্পল কয়েকটা, যেমন বজ্রাসন। বজ্রাসন স্টমাকের ফাংশন আর ডাইজেশন ইমপ্রুভ করে, আর স্টমাকের মধ্যে যে প্রেশার সেটাকেও রিডিউস করে। সো আমাদের ওইখানে যে রিফ্লাক্স সিমটম গুলো এখানে অনেকটাই কম হয়। অর্ধ মৎস্যেন্দ্রাসন আছে, যেটা আমাদের এই রিফ্লাক্স সিমটমে একটা বেলচিং আছে, অনেকের ঢেকুর ওঠে, ঘন ঘন হেউ হেউ করে ঢেকুর করতে থাকে। তো সেই ঢেকুরটা কিন্তু অনেকটাই কমে যায় এই এই আসনটা নিয়মিত অভ্যেস করলে। এছাড়াও কিছু কিছু আছে পেটের মেদ কমানোর জন্য, পশ্চিমোত্তাসন আছে, উষ্ট্রাসন আছে, ভুজঙ্গাসন আছে। এইগুলোতে মাসেল টোন, পেটের যে মাসেল টোন, উত্থান পাদাসন, এই ধরনের আসনগুলো নিয়মিত অভ্যেস করলে পেটের চর্বি কমবে, ভেতরের ইন্টারনাল অর্গানের অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কাজ ইমপ্রুভ করবে। আর এতে স্ট্রেস রিল্যাক্সেশন হয় যথেষ্টই, কারণ কে না জানে যে এক্সারসাইজের মতো গুড অ্যান্টি ডিপ্রেসেন্ট কিন্তু নেই। আর এইগুলো নিয়মিত অভ্যেস করলে সুফল পাওয়া যায়। আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন, একটা গুড লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।